আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি ২৬ তোমাদের পরীক্ষা ২রা জুলাই এবং এইচএসসি ২৭ তোমাদের কোনো কোনো কলেজে ইয়ার ফাইনাল হয়েছে বা সামনে হবে। এই দুই ব্যাচকে টার্গেট করে ভবিষ্যতেও যারা তোমরা এই ভিডিওটা দেখবা, আমি ইউটিউবে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যতটুকু সম্ভব বলেছি যে আমি একটা চ্যাপ্টারের উপরে মোটামুটিভাবে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় যেই এমসিকিউগুলো আসে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে আনুষঙ্গিক যেই বিষয়গুলো ডিসকাশন করা দরকার শর্ট টাইমের মধ্যে শেষ করব। তো এখন শর্ট টাইম বলতে আমি এখন এখানে যদিও একটা হুক পয়েন্ট আমার ডিজাইনার লিখছে 1 ক্লাসে কমপ্লিট, আসলে কোনো কিছু 1 ক্লাসে কমপ্লিট হয় না। এগুলো হচ্ছে একটু ডিজাইনের জন্য লেখা। আসলে আমি যেটা চাই সেটা হলো যে তোমাদেরকে বোর্ড পরীক্ষায় যে ধরনের এমসিকিউগুলো আসছে, যেগুলো আমাদের সাধারণত বিভিন্ন বছরে 2015, 16, 17, 18 থেকে শুরু করে 2025 পর্যন্ত এই যে বোর্ড পরীক্ষার এমসিকিউগুলোকে তোমাদের সামনে পরিচয় করায় দিব। তোমরা অলরেডি এটা হয়তো দেখছো, তোমাদের কাছে টেস্ট পেপার আছে, বিভিন্ন প্রকাশনীর গাইড আছে, হোয়াট এভার ইউ হ্যাভ। তোমার প্রিপারেশনটা যেমন, এখন তোমরা এই ভিডিওটা কারা দেখবা? যারা এইচএসসি ২৬ ব্যাচ। তোমরা বলতে পারো স্যার একদম লাস্ট মোমেন্টে আসছেন। তো একদম লাস্ট মোমেন্টে কেন আসছি? আমাদের তো মিশন এ প্লাস চলতেছে। আমাদের মিশন এ প্লাস আমরা যে ক্লাসগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড। বায়োলজিতে আমরা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াইতে পারছি। তোমরা যারা মিশন এ প্লাসে আসো বা ছিলে আমাদের অনলাইন কোর্সে, তোমরা জানিও তোমাদের ফিলিংস কেমন হয়েছে, অনেস্ট রিভিউ। আর তোমরা যারা বাইরের, হয়তো আমাদের কোর্সে না বা অন্য কারো কোর্সে ছিল অথবা কোনো কোর্সেই ছিল না, হুট করে ভিডিওটা দেখা শুরু করেছো, ওয়েলকাম তোমাকে। আমরা আজকে এই চ্যাপ্টারটাতে মোটামুটি 90 মিনিটের ক্লাস নেওয়ার চেষ্টা করব। 90 মিনিটের বেশি যাওয়ার চেষ্টা করব না, বা এর মধ্যেই থাকবো। আমি ওভারঅল কয়টা এমসিকিউ নিয়েছি আজকে? ওভারঅল এই চ্যাপ্টারের উপরে 90টা এমসিকিউ আছে। এই এমসিকিউগুলা কোনগুলা? এই এমসিকিউগুলা সাধারণত যেগুলা পরীক্ষায় আসছে এরকম এমসিকিউ। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব নির্ভুলতার সাথে বলার, তারপরেও আমার ভুল হইতে পারে। আমি একটা মানুষ, আমি আমার মতন করে পড়ানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে একটু একমত হও, খাতা কলম নাও। এবং এই সিরিজে আমি আজকে কোষ ও এর গঠন থেকে পড়ানো স্টার্ট করলাম। এটা বোটানির প্রথম চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের এমসিকিউ পড়াবো, তার সাথে রিলেটেড টপিকগুলোকে এক্সপ্লেনেশন দিব। তাহলে এটা তো অনেক বড় একটা চ্যাপ্টার। এত বড় চ্যাপ্টারে কি 90টা এমসিকিউতে আসলে সম্ভব? তোমরা যদি বলো, তোমরা এটাও জানো যে এই চ্যাপ্টারে অ্যারাউন্ড 900 এমসিকিউ আছে, ইভেন তার চেয়েও বেশি আছে। প্রতিটা লাইনে লাইনে এমসিকিউ। আমি যদি তোমাকে দেখাই যে এই যে আমার কাছে দাগানো বই, আমরা আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচে, আমাদের ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে আমরা এই দাগানো বই দিয়েই পড়াই। এখন কেন এই বই দাগানো লাগে? কারণ ফিজিক্স তো কনসেপচুয়াল, বায়োলজিটাও কনসেপচুয়াল, কিন্তু বায়োলজিতে এত ইনফো থাকে যেগুলা অনেক ক্ষেত্রে মুখস্থ করতে হয়। তো এইটা হচ্ছে আমার বই, যে বইটা আমরা দাগায় রাখছি। দাগানো হইলে কি হয়, একটা স্টুডেন্টের পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হয়। তো রিভিশন দিতে যদি সুবিধা হয়, তাহলে একটা স্টুডেন্ট তো একাডেমিকে অনেক পড়ে। আজকের ক্লাস কিন্তু অনেক ডিটেইলড না, আমি চেষ্টা করব শর্ট সামারাইজ করার, যেন তোমরা পরীক্ষার আগে দেখে যাইতে পারো যে কেমন কেমন এমসিকিউ আসে। তাহলে চলো একটু শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বইটা পাশে রাখছি। আজকের ক্লাসে তোমরা আগে এটা বোঝো, এই অধ্যায়টা শুরু হয়েছে কি দিয়া? এই অধ্যায় শুরু হয়েছে কোষের ইতিহাস দিয়ে। হ্যাঁ, কোষের ইতিহাস দিয়ে। এখন কোষের ইতিহাস দিয়ে তো স্যার সবসময় প্রশ্ন এমসিকিউ আসে না। তোমরা এই স্লাইড পেয়ে যাবে, আমি যতগুলো এমসিকিউ করাবো এই স্লাইড ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা পড়ে নিতে পারবা। কোষের ইতিহাস থেকে যখন জার্নিটা স্টার্ট হয়, এরপরে কোষ তত্ত্ব আছে, কোষের বৈশিষ্ট্য আছে, কোষের প্রকারভেদ আছে, আদিকোষী, প্রাণী, প্রকৃতকোষী, মানে প্রোক্যারিওট, ইউক্যারিওটের ব্যাখ্যা আছে। এরপর কোষের ইতিহাসের পরে একটু বাইরে থেকে স্টার্ট করে, সেটা হচ্ছে কোষ প্রাচীর আছে, যেটা জড় এবং শক্ত পদার্থ, মূল উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন, কাইটিন, পলিস্যাকারাইড, বিভিন্ন কিছু আছে, তোমরা এগুলো জানো। আমি আশা করে নিচ্ছি তোমরা জানো, কারণ এই ক্লাসটা কাদের জন্য? এটা কিন্তু একেবারে শুরুর ক্লাস না, এগুলো হচ্ছে শেষের ক্লাস, মানে রিভিশনমূলক ক্লাস। তাহলে কোষ প্রাচীরের পরে আছে কোষ ঝিল্লি, তাই না? এই যে কোষ ঝিল্লি দিয়ে শুরু হয়েছে,
কোষ ঝিল্লি মানে সেল মেমব্রেন দিয়ে বা প্লাজমা মেমব্রেন দিয়ে শুরু হয়েছে, তারপর কোষ ঝিল্লির পরে ফ্লুইড মোজাইক মডেলের কনসেপ্টের পরে গিয়ে শুরু হয় কোষীয় অঙ্গাণু যেগুলো আছে, এরপর শুরু হয় হচ্ছে অঙ্গাণুর কনসেপ্ট, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কনসেপ্ট। এবার এই অঙ্গাণুর মধ্যে যে উপাদানগুলো বা যে বিষয় মানে ব্যাখ্যাগুলো আছে সেটা হচ্ছে এক রাইবোজোম, লাইসোসোম, সেন্ট্রিওল, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটাই সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে। এই উপাদানগুলোর পরে টোটাল প্রথম চ্যাপ্টারের 12টা পয়েন্ট আছে। গ্লাইঅক্সিজম, পারক্সিজম, কোষ গহ্বর, ভ্যাকিউলস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডির আরেক নাম হচ্ছে লাইপোকন্ড্রিয়া, ডিকটায়োসোম, ইডিওসোম। তো এই যে উপাদানগুলো আমি সব লিখছি না, আমি ধরে নিব, আমি কি এটা ধরে নিতে পারি যে তোমরা এগুলা পড়েছো, কিছুটা হইলেও তো পড়ছো। এইচএসসি 26 ব্যাচ, তোমরা একদম লাস্ট মোমেন্টে রাইট পড়ছো কিছুটা, জাস্ট একটু মানে একটু নিজের উপরে কনফিডেন্স রাখো। 27 ব্যাচ তোমরা হয়তো ইয়ার ফাইনালের সামনে তোমরা এই চ্যাপ্টার পড়ছো, আমি জানি তোমরা পড়ছো। আর তোমরা যারা এই মার্চে আমার কাছে ছিল, আশা করি তোমাদেরকে আমি পড়াইতে পারছি টোটাল 12টা ক্লাসে। এরপর একটু ভিতরে ঢোকে যে এইটার পর নিউক্লিয়াসের জীবনটা শুরু হয় বা নিউক্লিয়াসের গল্পটা শুরু হয়। এরপর নিউক্লিয়াসের পরে আরেকটু ভিতরে ঢুকলে এইখানে হচ্ছে ক্রোমোজোমের গল্পটা স্টার্ট হয়, ক্রোমোজোম। তারপর ক্রোমোজোমের পরে আরেকটু ভিতরে ঢুকলে নিউক্লিক অ্যাসিডে চলে যাওয়া হচ্ছে, নিউক্লিক অ্যাসিড। আমি মোটা দাগে বলছি, কারণ আসলে যদি আমি বলি কোষের গঠন এই চ্যাপ্টারে যদি আমি বেসিক লেভেলে একটু ডিটেইলও পড়াই, তাও একটা চ্যাপ্টারের উপরে অ্যাভারেজ 20 ঘন্টার লেকচার আছে। কিন্তু এই 20 ঘন্টার লেকচার তো শেষ মুহূর্তে একটা স্টুডেন্টের জন্য এলিজিবল না। তখন আমরা একটু সামারাইজ করি। আজকের ক্লাসটা এবং এই সিরিজের ক্লাসটা একটু সামারাইজই হবে। সো এইটা হচ্ছে লাস্ট মোমেন্ট রিভিশনের কোর্স বা লাস্ট মোমেন্ট রিভিশনের একটা ইউটিউব ভিডিও কন্টেন্ট। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের পরে একটু পরে ব্যাখ্যা হচ্ছে কার, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর গঠন, রাসায়নিক গঠন, ভৌত গঠন, ডিএনএর যে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেজের স্ট্রাকচার, পিউরিন, পাইরিমিডিন, রাইট, মনে আছে তো, এটিসিজি স্ট্রাকচার। এরপর এই ডিএনএর পর আমাদেরকে পড়তে হচ্ছে আরএনএ, তাই তো। আরএনএর ক্ষেত্রে যে প্রকার ভেদ আছে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, মাইনর আরএনএ, জেনেটিক আরএনএ, ট্রান্সফার আরএনএ, 5 বাহু 4 ফাঁস, এন্টিকোডন ফাঁস, অতিরিক্ত বাহু, টি ফাঁস, ডি ফাঁস, এন্টিকোডন ফাঁস, 3টা ট্রিপলেট। এরপর যে ব্যাখ্যাগুলো শুরু হয়, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোম আরএনএ, ট্রান্সফার আরএনএ, জেনেটিক আরএনএ, মাইনর আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ। তো এই যে আরএনএর প্রকারভেদ, তো তোমাদের কাছে মনে হইতে পারে স্যার শেষ মুহূর্তে এটা অনেক জটিল, এত কিছু মনে রাখা। হয়তো তোমরা কতটুকু ভালোভাবে বায়োলজিটা কভার করেছো আমি জানি না। আজকে আমার সাথে এমসিকিউ গুলা করতে করতেই নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা আশা করছি। তাহলে এই যে ডিএনএ, আরএনএর পর মূল কাহিনীটা শুরু হয়, সেটা হচ্ছে সবচাইতে জটিল কাহিনীটা কি, সেটা হচ্ছে সবচাইতে জটিল যে জিনিসটা, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। সুপার ডুপার হিট ডিএনএ রেপ্লিকেশন। তারপর ডিএনএ রেপ্লিকেশন, তারপর ডিএনএ ট্রান্সক্রিপশন মানে এটা হচ্ছে ডিএনএ থেকে যখন আরএনএ হবে। তো কোন আরএনএ? অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ। এটা কোথায় হয়? নিউক্লিয়াসের ভেতরে হয়, এবং সেই মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের কাছে গিয়ে ট্রান্সফার আরএনএর সহযোগিতায় এই মেসেঞ্জার আরএনএটা প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিন তৈরি করার প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এই যে ট্রান্সলেশন, সেনসিটিভ একটা টপিক, ট্রান্সলেশন। এরপর এই ট্রান্সলেশনের পরে যে টপিকটা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়, সেটা হচ্ছে জেনেটিক কোড। তার মানে অধ্যায়টা কিন্তু কম বড় না,
কন্টেন্ট হিসাব করলে এই অধ্যায়টা অনেক বড়। তুমি চিন্তা করে দেখো, একটা চ্যাপ্টারে ওভারঅল 93টা পেজ আছে, 93 পেজ। এটা একটা এসএসসি বায়োলজি ফুল বইয়ের সমান। তাহলে স্যার এখান থেকে এমসিকিউ বাইর করলে তো অ্যারাউন্ড 1000 এমসিকিউ বের করা সম্ভব। তাহলে কি স্যার আমরা 1000 এমসিকিউ পড়বো না? আমরা চেষ্টা করব এমন এমসিকিউ গুলা করার যেগুলা সাধারণত পরীক্ষায় আসে। তা আমি একটু ব্যাখ্যা করা শুরু করি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা তাকাও, এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন। আমি আশা করি তোমরা এগুলা জানো। তো নিচের কোনটি মধ্যপর্দার রাসায়নিক উপাদান? তো মধ্যপর্দার রাসায়নিক উপাদান পেকটিন, এটা আমাদের মুখস্থ আছে। তো ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। এখন তুমি বলবো স্যার মনে থাকতেছে না। স্যার আপনি তো মুখস্থ বলে ফেললেন যে স্যার এটা সুবেরিন হবে না, লিগনিন সেলুলোজ হবে না। কারণ সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের, তো 40% সেলুলোজ দিয়ে কোষ প্রাচীর, মানে ক্রিস্টালাইন মাইসেলি যেটা, তো বিটা ডি গ্লুকোজের পলিমার দিয়ে একটা সেলুলোজ তৈরি হয়। সেই সেলুলোজ থেকে সেলুলোজ চেইন তৈরি হয়, অনেকগুলো সেলুলোজ মানে 100 সেলুলোজ চেইন দিয়ে একটা ক্রিস্টালাইন মাইসেলি হয়। এরপরে মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, এরপর একটা সুতা হয়। সেই সুতাটা দিয়ে কোষ প্রাচীরটা হয়। এখন স্যার এই যে লাইনটা, প্রশ্নটা হচ্ছে কোনটি মধ্যপর্দার রাসায়নিক উপাদান? ঢাকা বোর্ড 25 আসছে। এখন প্রশ্ন চেনা জরুরি। তো চেনা জরুরি হইলে স্যার প্রশ্ন আমি চিনবো, আমি বুঝলাম। এখন এই যে রাসায়নিক গঠন, এখানে লেখা আছে মধ্য পর্দায়, তো কোন জায়গা থেকে প্রশ্ন আসে? এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখান দিয়ে কি এমসিকিউ শুরু আছে? মানে এর আগে আমি যে হুট করে 24 পেজ স্কিপ করে ফেললাম, এই 24 পেজের উপরে তো আরো কমসে কম 240টা এমসিকিউ আছে। তো ওইখান থেকে তো স্টার্ট করি না, দেখি কতটা করা যায়। আমি 90টা এমসিকিউ নিয়েছি, দেখি শেষ করতে পারি কিনা। তো এখানে থাকে কি? পেকটিক অ্যাসিড। অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, লবণ থাকে, এই দুইটাকে বলা হয় কি? পেকটিন। তাহলে মধ্যপর্দার রাসায়নিক উপাদান পেকটিন। তখন এটা তো বইয়ের মধ্যে আছে। আমি চাই তোমরা একটা জিনিসকে বুঝে পড়ো। তো যখন তুমি পেকটিন পড়ছো, পেকটিন, তো একটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট, পেকটেট, আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট। তাহলে মধ্যপর্দার রাসায়নিক উপাদান পেকটিন, মন থাকবে। সো ইংলিশ ভার্সনের তোমরা যারা আছো, তোমরা চাইলে আমার সাথে এটা পড়তে পারো যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন কেমিক্যাল কম্পোনেন্ট অর কেমিক্যাল কম্পোজিশনস অফ মিডল ল্যামেলা। তোমরা একটু ট্রান্সলেট করে নিও। আমি পরের ভিডিওতে চেষ্টা করব ইংলিশ ভার্সনকে অ্যালাইন করার। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট সাহায্য করে। এর এই যে শব্দটা, এটা তো আসছে ঢাকা বোর্ড 25-এ। তো ক্লোরোপ্লাস্ট সাহায্য করে, এটা তো ক্লোরোপ্লাস্টের কাজ। তো কাজের মধ্যে প্লাস্টিডের মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এবং খাদ্য সৃষ্টি করা। তো খাদ্য সৃষ্টি বলতে সৌরশক্তিকে ব্যবহার করে থাইলাকয়েড মেমব্রেনের ফটোসিনথেটিক ইউনিট মিলে এটিপি আর NADH2 তৈরি করে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটাইয়া শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে কেলভিন চক্রের মাধ্যমে, যেটা আমরা 9ম অধ্যায়ে পড়ছি। তাহলে এইখানে প্লাস্টিড সাহায্য করে। এখানে যে এমসিকিউটা আছে, মাকুতন্তু গঠন না, মাকুতন্তু গঠন করা ওর কাজ না। মাকুতন্তু গঠন করা সেন্ট্রিওলের কাজ, প্রোটিন সংশ্লেষণ রাইবোসোমের কাজ, আন্তঃকোষীয় পরিপাক এটা প্লাস্টিডের কাজ না। আন্তঃকোষীয় পরিপাক এটা অন্যান্য অনেকগুলা উপাদানের কাজ, সাইটোপ্লাজমের মূল ফাংশন। তো এটা গঠন করবে কি? এটা ফটো রেসপিরেশন। তার মানে আলোকীয় শ্বসন, ফটো, এই শব্দটার সাথে সূর্যালোক শব্দটা জড়িত। সূর্যালোক, ফটো রেসপিরেশন। তাহলে এই যেখানে শব্দটা, এটা মনে দেখা যাচ্ছে না, আমি একটু, ফটো, এই শব্দটা হচ্ছে আলো, ফটো হচ্ছে আলো বা সূর্যের আলো। তাহলে ফটো রেসপিরেশন ঘটাতে সাহায্য করে। এটা তুমি কোথায় পাবা? কোথায়? শান্তিমতো তুমি যখন প্লাস্টিডের পার্টটাতে যাবা, একটু যাও আমার সাথে রিভিশন করার জন্য। প্লাস্টিডের পার্টটাতে গেছো, প্লাস্টিডের পার্টটাতে গিয়ে প্লাস্টিডের যে কাজ আছে, এই কাজটাকে একটু পড়ো এবং ভালো মতো এই কাজটাকে পড়ে একটু অন্তর থেকে এটার একটু বোঝার চেষ্টা করো। এইটা হইলো প্লাস্টিডের কাজ,
তাহলে কি ঘটাতে সাহায্য করে? ফটো রেসপিরেশন। তা আমি আজকে ব্যাখ্যায় যাচ্ছি না, ফটো রেসপিরেশনের ব্যাখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে সালোক শ্বসন ফটো রেসপিরেশন ঘটাতে সাহায্য করে, সাইটোপ্লাজম এবং ইনহেরিটেন্সে সাহায্য করে। তো এই যে প্রশ্নটা যেটা ঢাকা বোর্ড 25-এ আসছে, এটা এমনও হইতে পারে দিনাজপুর বোর্ড 26-এ আসবে, অথবা সিলেট 26-এ আসবে, অথবা বরিশাল বোর্ড 26 আসতে পারে। সিমিলার টাইপ অফ কোয়েশ্চেনই পরীক্ষায় আসে। তারপর দেখো, উদ্দীপকের যৌগে হাইড্রোজেন বন্ডের সংখ্যা, ডিরেক্ট ডিএনএ থেকে আসছে কোয়েশ্চেন, ডিরেক্ট ডিএনএ থেকে আসছে। এবার একটু ফিল করো, এটা ময়মনসিংহ বোর্ড 25-এর প্রশ্ন। তার মানে 2025-এর প্রশ্নগুলো দেখো কোন জায়গা থেকে আসছে, তুমি শিওর এ আর টি এর মাঝখানে 2টা বন্ড, সিজি এর মধ্যে 3টা, এটি 2টা, সিজি 3টা, এটি 2টা, সিজি 3টা। তাহলে 2 আর 3 5, 2 7, 3 10, 2 12 আর 3 15। অবশ্যই এখানে সংখ্যা হচ্ছে 15টি। আমার ভুল টুল হলে মাফ করে দিও, আমি চেষ্টা করতেছি যতটুকু নির্ভুলভাবে ব্যাখ্যা করার। এটা ডিএনএ স্ট্রাকচার, এটা একটা ক্লাস 9-এর স্টুডেন্টও জানে, আশা করি তোমরা জানো, এটা পড়ছো আশা করি। মাকুতন্তু গঠন করে, এই যে মাকুতন্তু, এই যে একটা সেন্ট্রিওল, সেন্ট্রিওল 2টা বেলনাকার সেন্ট্রিওলের খবর মনে আছে তোমাদের? 2টা বেলনাকার স্ট্রাকচার যে পাশাপাশি এখানে থাকে। হ্যাঁ, এই যে সেন্ট্রিওল, 9টি ত্রয়ী অনুনালিকা, এটা একসাথে হয়ে যখন কোষ বিভাজনের সময় এই যে স্ট্রাকচারটা বানায়, এই যে স্ট্রাকচারটা বানায়, এটা কি? এইটা হইল মাকুতন্তু। তাহলে এই যে মাকুতন্তু আমি আঁকালাম, এগুলা এক একটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। শব্দটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। তাহলে এই মাকুতন্তু গঠন কার কাজ? এটা সেন্ট্রিওলের কাজ, এটা রাইবোজোমের কাজ না। রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস। লাইসোজোম এইটা অটোফেগি করে, অটোফেগি, অটোফেগি, অটোলাইসিস মানে ও হচ্ছে কোষের মৃত্যুর জন্য দায়ী। সেন্ট্রিওল করে, গোলজি বডির অনেক কাজ দেখাবো একটু পরে। আমি চাই তোমরা একটু আমার সাথে সাথে পড়ে একটু প্র্যাকটিস করো। আমি কিন্তু কোনো ডিটেইলে যাচ্ছি না, তোমরা পড়ছো ধরে ব্যাখ্যা করছি। নিচের কোনটি ভিন্নধর্মী কোডন? এই প্রশ্নটা কই আসছে? ময়মনসিংহ 25-এ। তা কোডনের ক্ষেত্রে আছে কি? একটা হচ্ছে স্টার্ট কোডন, একটা হচ্ছে স্টার্ট কোডন। তো স্টার্ট কোডন কোনটা? একদম তোমাদের মুখস্থ আছে, সেটা হচ্ছে AUG, যেটাকে মিথায়োনিন বলা হয়। আরেকটা হচ্ছে স্টপ কোডন, এগুলো তোমরা পড়ছো, মনে করে দেখো, UAA, UAG, UGA। আমি এরকম একটু মজা করে বলি, উয়াহ, উগ, উয়গ। তোমার যেভাবে মনে রাখো, তুমি যেইভাবে মনে রাখতে পারো। তুমি বলতে পারো তুমি বলতে পারো উয়গ, তুমি বলতে পারো উগ। তাহলে এই 3টে হচ্ছে স্টপ কোডন। তাহলে UAG, UGA, UA এই 3টা স্টপ কোডন। তার মানে এরা 3জন একরকম, এরা 3জন স্টপ কোডন। তার মানে ওরা ট্রান্সলেশনটাকে শেষ করায়, বাকি একটা আছে এটা শুরু করায়। তার মানে মিথায়োনিন হচ্ছে শুরু করার জন্য নির্দেশ প্রদান করে, এই জন্য ও ভিন্নধর্মী। রাজশাহী 25 কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? এভরিওয়ান নোজ, এভরিওয়ান, সবাই জানে। তাহলে এই রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া, এভরিওয়ান নোজ, এটাকে বলা হয় পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। কেন? কারণ ও হচ্ছে জৈব মুদ্রা সংশ্লেষ করে, এটিপি সংশ্লেষ করে। ক্লোরোপ্লাস্ট, এটাকে কোষের রান্নাঘর বলা হয়, ওকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে, ক্লোরোপ্লাস্টকে শক্তি রূপান্তর অঙ্গাণু বলে। কেন? সূর্যের আলো থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস, ব্রেইন অফ দ্য সেল, ব্রেইন অফ দ্য সেল। এইরকম প্রশ্নই আসবে তোমাদের পরীক্ষায়, কঠিন কোনো প্রশ্ন আসবে না।
ক্রিস্টি ধারণ করে। যখনই তোমার মাথায় ক্রিস্টি আসবে তখন তোমার মাথায় মাইটোকন্ড্রিয়া চলে আসবে, কারণ মাইটোকন্ড্রিয়াতে ভিতরের যে আবরণ সেইটা এরকম একটু ভাঁজ হয়ে থাকে, এবং ভাঁজ হয়ে থাকে বলে এই ভাঁজ করা অংশটাকে ক্রিস্টি বলা হয়। তাহলে ক্রিস্টির গায়ে বহু সবৃন্তক বৃত্তাকার বস্তু আছে যেটাকে বলা হয় অক্সিজোম, এবং এই অক্সিজোমের মধ্যে 100 রকমের এনজাইম আছে, যে এনজাইমে ক্রেবস চক্র, অ্যাসিটেল কোয়ে সৃষ্টি হয়, এবং মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4 এর মাধ্যমে NADH2, FADH2 এরা H+ কে বের করে, ও হচ্ছে এটিপি সিনথেসিসে এটিপি সৃষ্টির জন্য কাজ করে এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে ক্রিস্টি ধারণকারী অঙ্গাণু। এক্স, নিশ্চিতভাবে এটাকে বলা হয় এন্টিকোডন বাহু। এটার নাম কি? এন্টিকোডন বাহু। 5 বাহু 4 ফাঁস, 5 বাহু 4 ফাঁস। তাহলে এই যে 4 ফাঁস, এটা মাথায় রাখতে হবে। 5 বাহু 4 ফাঁস বা লুপ থাকে, এটার নাম কি? টিআরএনএ। এটার নাম টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, এবং এটাকে ক্লোভার লিফের মতো দেখা যায়, ক্লোভার লিফ মডেল। তাহলে এটাকে বলা হয় এন্টিকোডন ফাঁস। এক্স চিহ্নিত অংশটা কোথায় আসছে? দিনাজপুর 2025। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি কোনটি বাদ যায়? যখন প্রি এমআরএনএটা থাকে তখন এই প্রি এমআরএনএর কিছু কিছু জায়গায় অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয় না। যেই জায়গাগুলোতে সংশ্লেষিত হয় না তার নাম ইন্টারভেনিং সিকোয়েন্স, তার মানে এটার নাম ইন্ট্রন্স। আর যেটা প্রকাশিত হবে বা যেটা অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ করবে সেটাকে বলা এক্সপ্রেসিং আয়নস, তার মানে এটার নাম হচ্ছে এক্সনস। তাহলে যেগুলা বাদ যাবে এগুলার নাম কি? এগুলার নাম ইন্ট্রন্স। বাদ যাবে কি? ইন্ট্রন্স। তাহলে ইন্ট্রন্স মানে কি? ইন্টারভেনিং সিকোয়েন্স, ইন্টারভেনিং সিকোয়েন্স। আর এক্সনস এইটা হচ্ছে এক্সপ্রেসিং সিকোয়েন্স। তাহলে ইন্টারভেনিং সিকোয়েন্স কি হবে? বাদ যাবে, এক্সপ্রেসিং সিকোয়েন্স টিকে থাকবে। আর এই যে কেটে কেটে ইন্ট্রন্স বাদ দেওয়া আর এক্সনসকে টিকে রাখা, এটাকে বলা হয় স্প্লাইসিং। এখানে যতগুলো এনজাইম কাজ করে তার নাম হচ্ছে স্প্লাইসিওসোম। তাহলে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির সময় কোনটা বাদ যায়? বাদ যায় হচ্ছে ইন্ট্রন্স। আশা করি তোমরা পারবা, কারণ এই যে বাদ যে যাচ্ছে, বাদ যায়, এই পুরা প্রসেসটার নাম, এই যে প্রসেস, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। কোষ গহ্বরের আবরণ, এভরিওয়ান নোজ, সবাই আমরা জানি কোষ গহ্বরের আবরণ টনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণ টনোপ্লাস্ট। মাথায় রাখবো, এটা তোমরা জানো যে একটো এই শব্দটার মানে হচ্ছে বাইরে, আর এন্ডো এই শব্দটার মানে ভেতরে, হায়ালো এই শব্দটার মানে স্বচ্ছ, প্লাজম শব্দটার মানে হচ্ছে দানা, প্লাজম এই শব্দটার মানে কি? দানা। কোষ গহ্বরের পর্দা টনোপ্লাস্ট, উই অল নো। কোষ গহ্বরের পর্দা টনোপ্লাস্ট। নিচের কোনটি সমাপ্তি কোডন? একটুও টেনশন করার দরকার নেই। যখনই সমাপ্তি কোডন শব্দ উচ্চারণ হবে তুমি মনে মনে এই শব্দগুলো ধরে নিবা, উয়গ, উগ, যেভাবে তোমার মনে থাকে। তাহলে এখানে কি হবে? UAA, UGA, UAG, তার মানে দিস ওয়ান স্টপ কোডন। নিচের কোনটি সঠিক? প্লাজমা মেমব্রেনে কোনো কার্বোহাইড্রেট থাকে না, অসম্ভব ব্যাপার। অবশ্যই থাকে। গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোলিপিড থাকে। পেরিফেরাল প্রোটিন ঝিল্লির সারফেসে থাকে,
ফসফোলিপিড 2 স্তরে একই দিকে মুখ করে, মোটো একই দিকে মুখ করে থাকে না, এটা বিপরীত দিকে থাকে। প্লাজমা ফসফোলিপিড মস্তকটি পানি বিদ্বেষী না, এটা নিচের কোনটি সঠিক? পেরিফেরাল প্রোটিন ঝিল্লির সারফেসে থাকে, কারণ এটা হচ্ছে পেরিফেরাল, প্রান্তীয় প্রোটিন। অসুবিধা তো নাই, প্রান্তীয় প্রোটিন। ওকে, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। সেটা হুট করে আবার ক্রোমোজোমে চলে গেলাম। ক্রোমোজোমের যে প্রকারভেদ আছে, সেই প্রকারভেদে আছে যে 4 রকমের ক্রোমোজোম পাওয়া যায়। একটা হচ্ছে ভি, এল, জে, আই। তাহলে কি কি আছে এখানে? আছে হচ্ছে মেটাসেন্ট্রিক, হ্যাঁ, তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, হ্যাঁ, তারপর হচ্ছে টেলোসেন্ট্রিক। এগুলো তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। আবার হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম আছে, এইটাও আগে পড়ে আসছে যে মানুষের দেহে স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রে যেই ক্রোমোজোমগুলো একই রকম অটোজোম, আর এক জোড়া হচ্ছে আলাদা, একটা ক্রোমোজোম খাটো পুরুষ মানুষের, ওইটার নাম হচ্ছে XY ক্রোমোজোম। এই তো, তাহলে এটা সেট ক্রোমোজোম হবে। সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় অবশ্যই থাইলাকয়েডে। এখন স্যার প্রশ্নটা হচ্ছে যে প্লাস্টিডের, মনে করো একটা সহজ জিনিস বলি, হ্যাঁ, সহজ জিনিস চেষ্টা করতেছি তোমাদেরকে একটু মোটামুটি ভাবে একটা লেভেলে শর্টের মধ্যে একটু ব্যাখ্যা করার, কারণ এগুলো ব্যাখ্যা করলে ক্লাসের ডিউরেশন অন্তত পক্ষে 5 ঘন্টা হবে। মানে আমি যদি এক একটা MCQ নিয়েও ব্যাখ্যা করি 5 আওয়ার্স হয়ে যাবে, কিন্তু এখন 5 আওয়ার্সে যাচ্ছি না, আমি একটু টান দিয়ে পড়াচ্ছি। তাহলে এইটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, তাহলে এগুলো হচ্ছে গ্রানা। তো পাশাপাশি গ্রানাগুলা পরস্পরের সাথে এই যে লাইগা থাকে, গ্রানাম চাকতিগুলা, এগুলা যখন পরস্পরের সাথে লাইগা থাকে, দেখো বিষয়টা এমন হচ্ছে না, এই এমন হচ্ছে। তো এই যে লাইগা থাকলো এগুলা সবগুলা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, আর এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তার মানে এইখানে যে টিমটা থাকে, এই টিমটার নাম হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। কোথায় থাকে? থাইলাকয়েড মেমব্রেনে। এইখানে আইসা সূর্যের আলো যখন 380 থেকে 480 এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিরা আসে, তখন ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উৎক্ষিপ্ত করে ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনটাই বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে প্রবাহিত হয়ে সাইটোক্রোমের কাছে যখন যায়, তখন এটিপি উৎপন্ন হয় আর NADH2 উৎপন্ন হয়। আলোক পর্যায়ে এটিপি এবং NADH2-কে আত্তীকরণ শক্তি বলা হয়। লাইপোকন্ড্রিয়ার কাজ, এই যে একটা মানে কাজ, তুমি চিন্তা করে দেখো, ঢাকা বোর্ড 25 আসছে, আমি 2025 সালের প্রশ্ন থেকে এখনো বের হতে পারিনি। তাহলে লাইপোকন্ড্রিয়া হচ্ছে গোলজি বডি। আমি মনে হয় শুরুতে একটু বলছিলাম, একটু ইমাজিন করে দেখো তো, গোলজি বডি, এটা হচ্ছে এক লাইপোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এইটার আরেক নাম হচ্ছে ডিকটায়োসোম, আরেকটার নাম হচ্ছে ইডিওসোম। শব্দটা হচ্ছে ইডিওসোম। দিস 3 নেমস। গোলজি বডির কাজ এত ইম্পর্টেন্ট যে মেডিকেল অ্যাডমিশনের অনেকগুলা প্রশ্ন এই গোলজি বডির কাজ থেকে আসছে। আমি জানি না কেন গোলজি বডির কাজ এত পছন্দ যারা প্রশ্ন করে, চিন্তার বাইরে গোলজি বডির কাজ। তুমি চিন্তা করে দেখো, এটা কতবার পরীক্ষায় আসছে গোলজি বডির কাজ, এটা পরীক্ষায় আসছে। আমি একটু এখানে রাখলাম, তোমরা একটু পড়ো, যেহেতু এই স্লাইডটা আমি তোমাদেরকে দিব। আবার আমার টার্গেট হচ্ছে এই সিরিজের ক্লাসগুলোকে তাড়াতাড়ি শেষ করা। গোলজি বডির কাজ তুমি চিন্তা করে দেখো, এখানে এই যে দেখো, এখানে এটাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা হইলো ওর কাজ। দেখো এখানে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি আছে। আবার এখানে দেখো
শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করা। এখানেও তাই আছে, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা। এইখানে দেখো সেম টপিক এখানে আছে। তো ঢাকা বোর্ডের কোশ্চেন বই থেকেই হয়, প্যারা নাই। তাহলে এখানে রাইট অ্যান্সার 3টাই হবে। তোমরা একবার আমার এই স্লাইড যখন ডাউনলোড করবা তখন এগুলো একটু দেখা যাবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো এখন ইন্ট্রন এটা হচ্ছে এক্সন, শব্দটা হচ্ছে এক্সোনস, উচ্চারণ হবে এক্সোনস। ইন্ট্রোনস উদ্দীপকের এই প্রক্রিয়াটি। তাহলে এই যে প্রক্রিয়া মানে বাকিগুলারে কাইটা এখানে যে রাখছে 5 নাম্বার প্রান্তে 7টা গুয়ানিন থাকবে এবং 3 নাম্বার প্রান্তে 50 থেকে 100টা অ্যাডেনিন থাকবে। এটাকে পলি এ টেইল বলে। আর এখানে যে কাটলো এই কাটাটার নাম হচ্ছে স্প্লাইসিং। আর এখানে যে মাথা লাগাইলো তার নাম হচ্ছে ক্যাপিং। তুমি না পারলে একটু বইয়ের মধ্যে দেখো, আমি ওগুলো ডিটেইল সব ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি। ক্যাপিং। আর এইখানে যে লেজ তৈরি হচ্ছে তাইলে এইটার নাম টেইলিং, ক্যাপিং টেইলিং। আর এই যে মাঝখানেটা হচ্ছে স্প্লাইসিং। তাহলে এখানে অবশ্যই এটার নাম স্প্লাইসিং, বানানটা কি হবে স্প্লাইসিং। অবশ্যই এটা স্প্লাইসিং, কিন্তু এটা তো নিউক্লিয়াসের ভিতরে হয়, এটা কখনোই সাইটোপ্লাজমে হবে না। তার মানে দ্বিতীয় অপশনটা ঠিক নাই। 5 নাম্বার প্রান্তে 7টা গুয়ানিন, দিস ইজ অলসো ওকে। 3 নাম্বার প্রান্তে 50 থেকে 150টা অ্যাডেনিন, দিস ইজ অলসো ওকে, কিন্তু অপশনে নাই। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার হবে 1 ও 3। 2 নম্বরটা হবে না, কারণ এই ঘটনাটা সাইটোপ্লাজমের ঘটনা। এই ঘটনাটা নিউক্লিয়াসে ঘটবে, তারপর নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে এটা রাইবোজোমে যাবে। কোষ গহ্বরের কাজ তুমি আবার দেখো, এই যে কাজের কনসেপ্টে যখন আসবে তোমরা কাজগুলারে একটু ভালো মতো পড়ে যাও, একটু ভালো মতো। এই যে আমার সামনে এখন যারা তোমরা দেখতেছো এই অংশটুকুকে একটু ভালো মতো পড়ে যাও। এই যে এটার কাজ, এবং এটা মেডিকেল 21-22-এও আসছে, 21-22-এও আসছে কোষ গহ্বরের কাজ। তাকে দেখো কোষরস ধারণ, অফকোর্স এটা কাজ করে, কোষরস ধারণ করছে, এটা করতেছে। রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু কোনো কথা নাই। কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে, দ্যাটস ট্রু, পিএইচ কন্ট্রোল করে। এখানে আছে এটা আমার একটু বেশি চ্যাপ্টার হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো কোথায়, এই যে পিএইচ রক্ষা করে। নিশ্চয়ই তোমরা কলেজে পরীক্ষা দেওয়ার সময় পড়ছো। তার মানে এখানে রাইট অ্যান্সার হবে 1 ও 3। কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের এই প্রক্রিয়া বোঝা যাচ্ছে এটা ডিএনএ, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ডিএনএ, এবং এইটাও বোঝা যাচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ থেকে যখন আরএনএ হচ্ছে এই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। হ্যাঁ, আর যখন প্রোটিন হচ্ছে, এটা স্ট্রাকচার মানে টারশিয়ারি প্রোটিন, তাহলে এটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এই প্রক্রিয়া অবশ্যই ট্রান্সক্রিপশন, এতে কোনো সন্দেহ নেই। তোমরা রিটেনে যখন লিখবা তখন এগুলাকে একটু বুঝে লিখো। আর স্টিল যদি কারো প্রবলেম হয় আমার কন্টেন্ট আছে, দেখতে পারো। তুমি ডিএনএ ট্রান্সক্রিপশন ফাহাদ স্যার লিখলে আমার ভিডিও পাবা, ট্রান্সলেশন লিখলে পাবা। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি আরো ভিডিওগুলো। বিয়ের ক্ষেত্রে যখন ট্রান্সলেশন হবে তখন কি রাইবোজোমের দরকার আছে? অবশ্যই রাইবোজোমের দরকার আছে। টিআরএনএর দরকার আছে? অবশ্যই টিআরএনএর দরকার আছে, কিন্তু এটা তো নিউক্লিয়াসে হয় না, এটা সাইটোপ্লাজমে হয়। কারণ রাইবোজোম সাইটোপ্লাজমে আছে, সুতরাং নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে ও রাইবোজোমে আসলে পরে এটা কাজটা হবে। তার মানে এখানে 3 হবে না, রাইট অ্যান্সার 1 আর 2। রাইট অ্যান্সার 1 আর 2। কোষঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? যখন কোষঝিল্লির আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম, আমরা কি পড়ছিলাম? অর্ধবেদ্য, সজীব, দ্বিস্তরী। অর্ধবেদ্য, সজীব, দ্বিস্তরী পর্দা। তার মানে প্লাজমোডেজমা যুক্ত, এটা তো কোষ প্রাচীরের ক্ষেত্রে।
সো ভেদ্য এটা হচ্ছে না, এটা হচ্ছে না, স্ত্রীস্তরী হচ্ছে না, প্লাজমোডেজমাটা যুক্ত এটা হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই স্থিতিস্থাপক, ইলাস্টিক। তাহলে কোষ ঝিল্লির ক্ষেত্রে যখন প্রযোজ্য হবে তখন যে শব্দগুলো এখানে লাগবে সেই শব্দগুলো হচ্ছে দ্বিস্তরী, অর্ধবেদ্য, সজীব, স্থিতিস্থাপক। তাহলে একটু তোমাদেরকে দেখাই, তোমরা যখন কোষ ঝিল্লির কনসেপ্টে আসবা তখন যে জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, একটু তোমাদেরকে দেখাই। কোষ প্রাচীরের পরে কই কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি ফ্লুইড মোজাইক মডেলের আগে আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এই জায়গাটা তোমাদেরকে একটু দিয়ে রাখলাম, এই জায়গাটা একটু দিয়ে রাখলাম, তোমরা একটু দেখে নিও, দেখে নিও। আমি ওইভাবেই পড়াচ্ছি যেন একটু করে তোমাদের সামনে থাকে, মানে একটু বইয়ের কন্টেন্ট দিচ্ছি যেন একটু দেখতে পারো কি সূক্ষ্ম। আচ্ছা, এই যে স্থিতিস্থাপক, এই যে অর্ধবেদ্য, এই যে লিপোপ্রোটিন দ্বারা গঠিত, আবার এই যে সজীব, এই যে দ্বিস্তরী। তাহলে যখন তুমি এই ধরনের প্রশ্নের উত্তর দিবা তখন মাথায় রাখবা যে কন্টেন্ট হচ্ছে কি স্তরী, দ্বিস্তরী, কন্টেন্ট হচ্ছে অর্ধ ভেদ্য, তাহলে ভেদ্য বললেও হবে না। তারপর হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। 4 নাম্বার হচ্ছে লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন যুক্ত, লিপোপ্রোটিন যুক্ত এবং দ্বিস্তরী, দ্বিস্তরী সজীব, অর্ধবেদ্য। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সজীব। আর কোষ প্রাচীর হচ্ছে নির্জীব। পারা যাবে, আশা করি পারা যাবে। হ্যাঁ, পারবা, এগুলা সব পারবা, এগুলা তোমাদের কাছে কোনো ম্যাটার না। নিচের কোন অঙ্গাণুটি অটোলাইসিস করে? অবশ্যই লাইসোজোম। কেন? কারণ এখানে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অটোফ্যাগি, তার মানে যদি সেন্ট্রিওল ফেটে যায়, লাইসোজোম ফেটে যায়, লাইসোজোম যদি ফাটে তাহলে অঙ্গাণু মারা যাবে। কি মারা যাবে? অঙ্গাণু মারা যাবে। এটা হচ্ছে অটোফ্যাগি। আর অটোলাইসিস শব্দটার মানে হচ্ছে কোষই মারা যাবে, কোষটাই মারা যাবে, কোষই মারা যাবে। তাহলে এটা হচ্ছে লাইসোজোমের কাজ। সুতরাং লাইসোজোমকে যে ফাটাবে তার নাম হচ্ছে ল্যাবিলাইজার, ল্যাবিলাইজার, মনে রাখো। হ্যাঁ, ল্যাবিলাইজার, ল্যাবিলাইজার কি করবে? ফাটাবে। আর স্টেবিলাইজার সেন্ট্রিওলটাকে মানে লাইসোজোমটাকে ফাটতে দিবে না। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশন অংশ নেয়, রিকম্বিনেশন শব্দটার সাথে লেখা আছে রিকম্বিনেশন, রিকম্বিনেশন যে লেখা আছে, এই যে রেক, এখান থেকে শব্দটা হচ্ছে রেকন। আর যদি মিউটেশনে অংশ দিয়ে দিত, মিউটেশন, মিউটেশন, সেখান থেকে মাথায় রাখবা যে এই শব্দটা হচ্ছে মিউটন। আর কার্যকরী একক হচ্ছে সিস্ট্রন। আর রেপ্লিকেশনের যে একক, রেপ্লিকেশন, রেপ্লিকেশন, মনে রাখো যে এইখানে এইটা হচ্ছে রেপ্লিকন। তার মানে এখানে রিকম্বিনেশনের যে একক সেটা হচ্ছে রেকন। তাহলে মিউটন কিসের একক? মিউটন হচ্ছে মিউটেশনের একক, এটা মাথায় রেখো। হ্যাঁ, মিউটেশন, 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 মিউটেশনের একক। রেপ্লিকন শব্দটা হচ্ছে রেপ্লিকন, এটা হচ্ছে রেপ্লিকেশনের বা রেপ্লিকেশন বা অনুলিপনের একক। আর সিস্ট্রন হচ্ছে কার্যকরী একক। সুতরাং সিস্ট্রন হচ্ছে কার্যকরী। এইরকম প্রশ্নই আসবে তোমাদের পরীক্ষায়। তো আমি আজকে পড়াচ্ছি 2 ব্যাচকে টার্গেট করে। একটা হচ্ছে এইচএসসি 26-এর বোর্ড পরীক্ষা, এই প্রশ্নগুলো আসতে পারে। আর এইচএসসি 27 ব্যাচ তোমরা, তোমাদের সামনে যদি ইয়ার ফাইনাল থাকে, ইয়ার ফাইনাল শেষ হয়ে গেলে ভালো, তোমরা একটু পড়ে নিলা, আর না থাকলে সামনে পড়ে নিও। সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবার্জার, সম্ভবত 1875 সালে। এখানে ক্রোমোজোমের একটা ইতিহাস আছে,
এখন বিজ্ঞানীর নাম কি বোর্ডে আসতে পারে কিনা, আমি ব্যক্তিগতভাবে সকল ধরনের সাল মুখস্থের বিপক্ষে। সাল পড়বো কেন আমরা? সাল মুখস্থ করার মধ্যে কোনো ক্রেডিট নেই। হিউম্যান ব্রেইন, আমাদের একটা স্টুডেন্ট বা আমাদের বাচ্চারা সাল মুখস্থ করবে, এটা কেমন ধরনের একটা আজব কিচ্ছা কাহিনী। আমি এটার একেবারেই বিপক্ষে। সাল মুখস্থ করার পক্ষে আমি না। তো এই যে এখানে আবিষ্কারের ক্ষেত্রে এখানে একটা বিশাল একটা ইতিহাস আছে। এই আবিষ্কারের ইতিহাস তো সবারই আছে। তাহলে স্যার আপনি শুধু এটা দিলেন কেন? কেন জানি মনে হইলো যে আসতে পারে। স্ট্রাসবার্জার তো ক্রোমোজোম প্রত্যক্ষ করছেন হচ্ছে কার্ল-নাগেলি, দেখছে, কিন্তু মানে সুতার মতো যে গঠন লক্ষ্য করছেন এটা মানে আসলে জিনিসটাকে খুব ডিফিকাল্ট। এটা হবে স্ট্রাসবার্গার। হ্যাঁ, স্ট্রাসবার্গার। এখানে আর অনেকের নাম আছে। আবিষ্কার শব্দের একটা কনফিউজিং ওয়ার্ড, যে আসলে কি আবিষ্কার? আমি কি দেখে আবিষ্কার করলাম, না নাম উচ্চারণটা করলাম, নাকি আরো কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করলাম? এখানে অনেক বিজ্ঞানীর গল্প আছে। আপাতত মাথায় রাখো যে ক্রোমোজোম আবিষ্কারে স্ট্রাসবার্জার 1875 হবে। নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়? প্রাইমার লাগবে রেপ্লিকেশনে প্রাইমার লাগবে। কারণ যখন ডিএনএটা ভাগ হয়ে এই রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, তো একটা নতুন যে মানে স্ট্রেন, এটা এই দিকে যেতে থাকবে, কারণ এটা কন্টিনিউয়াসলি হবে, আর এইটা একটু ল্যাগ হয়ে যাবে, কারণ ওর 5 to 3 প্রান্তটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডের মতো। তো এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, শুরুতে ডিএনএ পলিমারেজটা যে আইসা বসবে, ডিএনএ পলিমারেজ আইসা বসার জন্য কিছু ছোট ছোট আরএনএর স্ট্রাকচার লাগে, আর এই আরএনএর স্ট্রাকচারকে বলা হয় প্রাইমার। এটা কোন ক্ষেত্রে লাগে? এটা রেপ্লিকেশন লাগে। তোমরা যদি স্টিল ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন না বোঝো, তোমরা একটু সার্চ দিয়ে আমার ভিডিও আছে দেখে নিতে পারো। এটা কখনোই মিস করো না। কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? এখন এই প্রশ্নটাতে দেখো, তোমরা অবশ্যই জানো যে ক্যারিও এই শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তো এটা তোমরা কোথায় পড়ছো? তোমরা ক্যারিওকাইনেসিসে পড়ছো। ক্যারিওকাইনেসিস। লিম্ফ শব্দটা হচ্ছে লসিকা, যদিও এটা তোমরা জুলজি 4-এ পড়ছো, কিন্তু এইখানে লিম্ফ দিয়ে তরল অংশ বোঝানো হবে। রক্তের যে তরল অংশ, এটা আমরা যখন ঘাসফড়িংয়ে পড়েছি হিমোলিম্ফ পড়েছি। সো রক্তের মধ্যে যে কোষীয় উপাদানগুলো আছে সেখানে আমরা হিমোসাইট পড়েছি। সো হিম শব্দটা দিয়ে বুঝবো কি আমরা? রক্ত। আর এখানে লিম্ফ এই শব্দটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে লিকুইডিটি বা এখানে তরলতা বা তারল্য বোঝাবে। সো নিউক্লিয়াসের ভিতরে যে তরল উপাদান, তো তরল বলতে একটু জেলি জাতীয়, এবং সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? নিউক্লিয়াসের উপাদান কোনটা? নিউক্লিয়াসের উপাদান দেখো, রাজশাহী বোর্ড 23-19, ঢাকা 16, একটা সহজ প্রশ্ন। নিউক্লিয়াসের উপাদান কখনই লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম হবে না। এরা সবাই হচ্ছে সাইটোপ্লাজমের উপাদান। তাহলে এরা সবাই সাইটোপ্লাজমের উপাদান। তাহলে এটা হচ্ছে কি? ক্রোমোজোম। নিউক্লিয়াসের উপাদান ক্রোমোজোম। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, আমি আবার শুরুর দিকে চলে গেলাম। দেখো কুমিল্লা বোর্ড 23, অবশ্যই ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি। তা এখন ক্রিস্টালাইন মাইসেলি, তাহলে কি হয় জিনিসটা? সিরিজটি কি হয়? বিটা ডি গ্লুকোজের মনোমার বা পলিমার হচ্ছে সেলুলোজ। তারপর এই যে এই সেলুলোজ থেকে সেলুলোজ চেইন হয়, এবং সেলুলোজ চেইন থেকে ক্রিস্টালাইন মাইসেলি হয়। ক্রিস্টালাইন মাইসেলি থেকে মাইক্রোফাইব্রিল হবে, এবং এরপর হচ্ছে ম্যাক্রোফাইব্রিল তৈরি হবে। এটা হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। কোনটি অ্যান্টিকোডন বহন করে? অবশ্যই একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি, অ্যান্টিকোডন বহন করে টিআরএনএ। কারণ ক্লোভারলিফ মডেলের চেহারাটা একটু তোমরা ভাসাও। আমি এখানে এঁকে দিচ্ছি না, ক্লোভারলিফের চেহারাটা একটু ভাসাও। যে তোমরা যখন আরএনএ পড়ছো, ডিএনএর পরে আরএনএ যখন পড়ছো, তখন এই
ডিএনএর মানে নিউক্লিক অ্যাসিডের আরএনএর পার্টে যে ক্লোভার লিফ মডেলটা আছে, এই লিফ মডেলটাকে একবার চোখের সামনে ভাসা। এটা আমি একটু তোমাদের সামনে একটু তুলে ধরি, এটার দিকে একটু তাকাও। এটা হচ্ছে ক্লোভার লিফ মডেল, এটা তোমরা জানো, এটা ক্লোভার লিফ মডেল। তো এইটার চেহারাটারে একটু দেখাই, এই হচ্ছে ক্লোভার লিফ মডেল। সো অ্যামিনো অ্যাসিডের সংযুক্তি স্থান একটু চিন্তা করো ভাবো, অ্যামিনো অ্যাসিডের সংযুক্তি স্থান, এই যে এটা হচ্ছে টি ফাস, এটা হচ্ছে ডি ফাস, এই যে এটা হচ্ছে এন্টিকোডন ফাস অতিরিক্ত বাহু। তাহলে কয়টা বাহু আছে? 5 বাহু 4 ফাস। তাহলে এই এন্টিকোডন, এই যে এন্টিকোডন, এই যে শব্দটা এন্টিকোডন কে বহন করতেছে? ট্রান্সফারার। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। 80S রাইবোজোমের উপায়কক এভরিবডি জানি, আমরা সবাই জানি যে রাইবোজোমকে ভেদবার্গ মানে তলানি পড়ার হারের ভিত্তিতে মনে করো, আমি জানি এগুলো তোমরা পারো, তলানি পড়ার হারের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? 70S 80S, একদম কমন। এস মানে ভেদবার্গ একক, এগুলো তোমরা জানো। তাহলে একটা কত? 30S, আর একটা হচ্ছে 50S, এইখানে হচ্ছে 40S, আর একটা হচ্ছে 60S। একটা প্রশ্ন এরকম আসে এখান থেকে। তাহলে 80S রাইবোজোমের উপ-একক কোনটা? 40-60। ভুল করা যাবে না, হ্যাঁ, ভুল করা যাবে না। নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? বৃত্তাকার ডিএনএ মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। কেন? কারণ হইল মাইটোকন্ড্রিয়ায় নিজস্ব ডিএনএ থাকে, তা নইলে মানে ওর যে ডিএনএ সেটা থাকে। কারণ এটা না হইলে যে ক্যারেক্টারগুলা মানে ওর যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা মেনটেন হবে না। তো এখানে অবশ্যই একটা বৃত্তাকার ডিএনএ থাকবে মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াতে যখন থাকবে, নিশ্চিতভাবে ওর যে ভাঁজ, এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বহু সবৃন্তক বৃত্তাকার বস্তু লাগানো থাকে, এদেরকে অক্সিজোম বলে। অক্সিজোমের গায়ে, অক্সিজোমে 100 থেকে 150 রকমের এনজাইম থাকে, 70 রকমের কোএনজাইম থাকে। এগুলা শ্বসনের সময় মারাত্মকভাবে কাজ করে এবং এর ভিতরে এটিপি সৃষ্টি হয়। উই নো অল অফ দিস। মানুষের দেহ কোষের জিনোম সংখ্যা মানুষের একটা কোষে জিনোম সংখ্যা 2। কিভাবে? কারণ হচ্ছে মানুষের বডিতে 2 সেট ক্রোমোজোম আছে। জিনোম এটা হচ্ছে 2 সেটস অফ ক্রোমোজোম, 2 সেটস অফ ক্রোমোজোম। কয় সেট? 2 সেট অফ ক্রোমোজোম। এটা হচ্ছে জিনোম, একটা বাবার একটা মার। তাহলে আমাদের পুরা বডিতে যতগুলা কোষ আছে, প্রত্যেকটা কোষে এক সেট হচ্ছে বাবা থেকে আগত এক সেট, আরেকটা হচ্ছে মা থেকে আগত আরেক সেট। তাহলে এইখানে টোটাল জিনোম হচ্ছে 2 সেট। ওকে, 2 সেট। রিমেম্বার দিস, এখানে হচ্ছে 2 সেট। ঠান্ডা মাথায় এটা মাথায় রাখবা, কত? 2 সেট। আদিকোষী জীব, একদম স্ট্রেইট আদিকোষী জীবের এক্সাম্পল মাইকোপ্লাজমা। কারণ হইল কি, এই যে ইস্ট, ছত্রাক, অ্যামিবা এককোষী প্রাণী, প্লাজমোডিয়াম এটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া জীবাণু বা প্রাণীকোষ, এরা কখনোই আদিকোষী হইতে পারে না। এটা শুরুর দিকের যে পার্টটা ছিল আদিকোষী, একদম শুরুর দিকে। হ্যাঁ, আমি একটু নিয়ে যাই তোমাদেরকে শুরুর দিকে যখন তোমরা আদিকোষের ব্যাখ্যা পড়ছো, আদিকোষের ব্যাখ্যা কোথায় ছিল? আদিকোষ, এই হচ্ছে আদিকোষ। এইখানে এই যে ব্যাখ্যাটা আছে যে মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া মানে ব্লু গ্রিন এলজি, এরা হচ্ছে প্রোক্যারিওট। তাহলে এখানে সুন্দর মতো ব্যাখ্যা আছে, এই যে মাইকোপ্লাজমা। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার দেখো ডিএনএ টেমপ্লেট অনুসূত্রকের জি, গুয়ানিন থাকলে সাইটোসিন থাকলে গুয়ানিন, অ্যাডেনিন থাকলে থায়ামিন থাকলে অ্যাডেনিন। তাহলে সিজিটিএ হবে। সিজিটিএ কোথায়? আচ্ছা, আরএনএতে তো থায়ামিন থাকে না, তাইলে এটা ইউএ হবে, কারণ থায়ামিন থাকতেছে না। তাহলে এটা হচ্ছে সিজিইউএ কোনটা? এটা সিজিইউএ হচ্ছে এই যে উপরেরটা, দেখছো জিটারে সি এর মতো মনে হয়েছিল, সিজিইউএ, তাই না? আচ্ছা, এন্ডোসিম্বায়ন্ট, একটা
নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে বাইরে থেকে একটা বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে আর একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে এই কোষের ভেতরে নিউক্লিয়াসের সাথে এখানে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড হয়ে যাওয়ার যে বিষয়টা, এটার নাম এন্ডোসিম্বায়োসিস। আর এই এন্ডোসিম্বায়োসিসটা হয় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে। তাহলে কোনটা এন্ডোসিম্বায়ন্ট? এন্ডো শব্দটার মানে হচ্ছে ভেতরে, সিম্বায়ন্ট শব্দটা হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা বাইরে থেকে উড়ে এসে বিবর্তনের ধারায় পরিবর্তিত হয়ে একটা অঙ্গাণু সৃষ্টি হবে। তাহলে এটা কি হবে? এন্ডোসিম্বায়ন্ট কি? মাইটোকন্ড্রিয়া। গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন উপাদান দিয়ে? অলওয়েজ, অলওয়েজ মানে এই যে ফ্লুইড মোজাইক মডেল, একটা খুব দামি প্রশ্ন, কেন জানি পরীক্ষা এটা আসেই এই ফ্লুইড মোজাইক মডেলে, যে এই যে 5 নাম্বার যে অপশনটা, এই যে অপশনটা যে গ্লাইকোক্যালিক্স, এটা দুইটা যৌগের সমন্বয়ে তৈরি হবে। একটু পাশে লেখা রাখি, হ্যাঁ একটু লেখা রাখো। এই যে এটা একটু ভালো মতো একটু পড়ো, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর এটা হচ্ছে গ্লাইকোলিপিড। তার মানে একটু লেখা রাখো, গ্লাইকোক্যালিক্স ইজ অ্যাবাউট গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। তার মানে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। সহজ, কঠিন না, এই প্রশ্নগুলো সহজ। আরএনএ তৈরির প্রক্রিয়া, আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। আর তাহলে এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা হচ্ছে ডিএনএ থেকে যখন ডিএনএ হবে এটার নাম রেপ্লিকেশন, ডিএনএ থেকে যখন আরএনএ হবে এটার নাম ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যখন প্রোটিন হবে এটার নাম ট্রান্সলেশন, আবার আরএনএ থেকে যখন ডিএনএ হবে এটার নাম রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এইটার নাম কি? এইটার নাম রেপ্লিকেশন, এইটার নাম ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, এইটার নাম রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, আর এটার নাম হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, পারবা এগুলা, কমন জিনিস। ছবি দেখে মনে হচ্ছে যে একটা সিস্টার্নি আছে, একটা গোল গোল ভ্যাকিউল আছে, ছোট ছোট ভ্যাসিকল আছে, তাহলে এটা কি হবে? এটা গোলজি বডি হবে। যদিও চিত্র দেখে চিনতে পারাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এটা কুমিল্লা বোর্ড 23 এরকম প্রশ্নই আসছে। উদ্দীপকে দেখানো অঙ্গটার কাজ। ফ্যাগোসাইটোসিস তো ওর কাজ না, ফ্যাগোসাইটোসিস হচ্ছে লাইসোসোমের কাজ। ফ্যাগোসাইটোসিস কার কাজ? লাইসোসোমের কাজ। তাহলে এখানে কি কি কাজ হবে? এক, কোষ প্লেট তৈরি, আরেকটা হচ্ছে অ্যাক্টোজোম সৃষ্টি। তাহলে রাইট অ্যান্সার 1 ও 3। উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলজি বডি, স্ট্রেট কার্ড লেখা আছে। নিচের কোনটিতে জৈব মুদ্রা? জৈব মুদ্রা শুনলে মনের মধ্যে যে জিনিসটা সৃষ্টি হবে সেটা হচ্ছে এটিপি, আর এটিপি তৈরি করার জিনিসটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটিপি তৈরি করার জিনিসটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের মস্তিষ্ক, এভরিবডি নোজ নিউক্লিয়াস। এটা চট্টগ্রাম বোর্ড, সরি ঢাকা বোর্ড 2022-এর কোশ্চেন, ইজি কোশ্চেন। ধানের ক্রোমোজোম সংখ্যা, ধান বললেই 24, ভুট্টা বললে 28, সরি ধান, গম হচ্ছে 42, গম 42। এটা কোথায়? ওই যে ক্রোমোজোমের সংখ্যাটাই আছে। এখন তোমরা বলবো এটা কয়টা মনে রাখবো? বিশ্বাস করো এই ধান গমটাই বেশিবার আসে, মানে ধান 24 আর গম উল্টাটা হবে, সেটা হচ্ছে 42। আপাতত তুমি এই দুইটা মনে রাখো, এর বাইরে যদি আসে ডিফিকাল্ট টু মেমোরাইজ, ভেরি ডিফিকাল্ট টু মেমোরাইজ, ভেরি ডিফিকাল্ট। কোষের প্রোটিন ফ্যাক্টরি সবাই জানে, আমার যে অফিসের দারোয়ান ও জানে যে রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। জীবনের ভৌত ভিত্তি অবশ্যই প্রোটোপ্লাজম। এটা কে বলছে? থমাস হেনলি হাক্সলি বলছে। কেন এটা ভৌত ভিত্তি? কারণ জীবনের সকল যাবতীয় সজীব কাজের আধার হচ্ছে এই প্রোটোপ্লাজম। কোষ বিভাজনকালে মাকুতন্তু, যখনই আমি মাকুতন্তুর শব্দটা শুনবো সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু, তখন একটাই অপশন, সেন্ট্রিওল, সেন্ট্রিওল। প্লাজমা মেমব্রেনের খাজ সৃষ্টির জন্য যে প্রোটিন ফাইবার দেয় সেটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন আর মায়োসিন। আচ্ছা,
নিচের কোনটি সূচনা, দেখো একই জিনিস না, বরিশাল 2022, 19, ঢাকা 17, চট্টগ্রাম 16, সেম কোয়েশ্চেন, সিমিলার ক্যাটাগরির কোয়েশ্চেন। একটি নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে এসি বেস পেয়ার দেখা গেল, ঠিক আছে, এসি দেখা গেল, এর সাথে তো সি এর থাকার কথা না, এর সাথে তো টি এর থাকার কথা, অ্যাডেনিনের সাথে থায়ামিনের থাকার কথা, হঠাৎ করে সাইটোসিন আসলো থেকে? এটা একটা কঠিন প্রশ্ন। এই কঠিন প্রশ্নের উত্তর কি? হ্যালো, তাহলে এটি হলে, এখানে এটি হলে সঠিক হইতো, ঠিক আছে। এটা ভুলের কারণে, ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে ইটস অলসো রাইট। এবং রিপেয়ার কমপ্লেক্স তা সংশোধন করে যায়, এবং এই যে সংশোধন করে এটার নাম হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং, ডিএনএ প্রুফ রিডিং। তাহলে নিচের কোনটা সঠিক? তিনোটাই সঠিক। মাস্টার মলিকিউল, এভরিবডি নোজ মাস্টার মলিকিউল ডিএনএ, মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, মাস্টার মলিকিউল ডিএনএ। প্রি-এমআরএনএ যে অংশে ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন, তার নাম এক্সনস, এক্সপ্রেসিং জোনস, এক্সনস। আমি এর আগে ব্যাখ্যা করেছি, ইন্ট্রন্স হবে না, বাদ যাবে, ইন্ট্রন্স বাদ যাবে, ইন্ট্রন্স বাদ যাবে। স্প্লাইসিং হচ্ছে কাটবে, আর মিউটন হচ্ছে মিউটেশনের একক, মিউটেশনের একক। আদি কোষের অংশ কোনটা? অবশ্যই পৃথিবীর যে কোনো কোষ হোক সেখানে রাইবোজোম থাকবে, কারণ এই রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল অর্গানালিস, সার্বজনীন অঙ্গাণু, সবার কাছে থাকবে। কারণ রাইবোজোম না থাকলে প্রোটিন তৈরি হবে না, রাইবোজোম না থাকলে প্রোটিন তৈরি হবে না। মধ্যপর্দার ম্যাগনেসিয়াম, দেখো আবার শুরুতে চলে গেছি কিন্তু, ম্যাগনেসিয়াম পেকটেট লবণকে কি বলে? পেকটিন বলে। মাইসিলি নামক সূত্রের প্রস্থচ্ছেদে কতটি সেলুলোজ অণু থাকে? 100 সেলুলোজ অণু মিলে, মানে সেলুলোজ চেইন মিলে একটা মাইসিলি হয়, হ্যাঁ, আর 1000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন হয়। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত? 70 থেকে 90%, বেশি, ম্যাক্সিমাম পানি থাকবে। কোষঝিল্লির স্থানে স্থানে তরঙ্গায়িত যে ভাঁজ, ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাস বলে, ম্যাক্রো না, মাইক্রোভিলাস। আচ্ছা, এটা দুইটার মধ্যে পার্থক্য কি? ভাঁজকে এক বচন হচ্ছে ভিলাস, বহু বচন হচ্ছে ভিলাই, সমস্যা নাই, দুইটা একই রকম হবে। মাইক্রো হচ্ছে ক্ষুদ্র, হ্যাঁ, মাইক্রো হইল ক্ষুদ্র, ভিলাস এইটা হচ্ছে ঘনপদ। ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী দিয়েছে? সিঙ্গার এবং নিকলসন। খুবই উইয়ার্ড কোয়েশ্চেন, বিজ্ঞানীর নাম দিয়ে আসা, তারপরও রাখছি, যদি পরীক্ষায় আসে, আল্লাহ মাফ করুক। প্লাজমা এবং ফ্লুইড মোজাইকের কোন অংশটা তরল? সুইট কোয়েশ্চেন না, লিপিড অংশটা তরল। ফ্লুইড মোজাইক মডেলের লিপিড অংশটা হচ্ছে তরল। কোষের মধ্যে প্রোটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণন, এটা হচ্ছে সাইক্লোসিস। অটোলাইসিস না, অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া, অটোলাইসিস হচ্ছে কোষ মরে যাওয়ার প্রক্রিয়া, এটা লাইসোজোম ফাটলে হবে। আর প্লাজমোলাইসিস হচ্ছে প্রোটোপ্লাজমের সংকোচন, কিন্তু এখানে বলছে চক্রাকার ঘূর্ণন, তাহলে এই চক্রাকার ঘূর্ণনের নাম সাইক্লোসিস। এবং সাইক্লোসিস আবার দুই রকমের হয়, একটা হচ্ছে একবর্তী বা একদিকে ঘূর্ণন, আর একটা হচ্ছে বহুমুখী ঘূর্ণন। তাহলে একটা হচ্ছে রোটেশন, আরেকটা হচ্ছে সার্কুলেশন। তাহলে একটা হচ্ছে একদিকে আবর্তন, আর একটা হচ্ছে উভয় দিকে আবর্তন। তো একদিকে যদি আবর্তন সেটা পাতা ঝাঁঝি হবে, আর উভমুখী যদি আবর্তন হয়ে যায় সেটা ট্রাডেসক্যানশিয়া হবে। কোষের অভ্যন্তরীণ পিএইচ রক্ষা করা, স্ট্রেইট ফরওয়ার্ড, কোষের অভ্যন্তরীণ পিএইচ রক্ষা করা কোষ গহ্বরের কাজ। একদম কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে, এটা দেওয়া আছে। গ্লাইকোলাইসিস
কোথায় সংগঠিত হয়, এটা আবার চ্যাপ্টার 9-এর সাথে কোয়েশ্চেন। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। শ্বসনের প্রথম ধাপ বা সবাতবাতের সাধারণ ধাপ এটা সাইটোপ্লাজমে হবে। ওকে ওকে। বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে, কারণ আমরা সবাই জানি লিউকো এই শব্দটার মানে হচ্ছে বর্ণহীন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা বাকি বর্ণগুলো জানো কিনা? কারণ এই যে ইলায়ো শব্দটা হচ্ছে ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, হ্যাঁ, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমো হচ্ছে বিভিন্ন রকমের কালার, আর ক্লোরো হচ্ছে সবুজ। তার মানে আপাতত একটু বোঝো, ক্লোরো যদি হয় তাহলে আমরা এটাকে গ্রিন বলবো, আর ক্রোমো শব্দটা হচ্ছে ক্রোমো যদি হয় তাহলে এটা আমরা কালারফুল বলবো, কালারফুল। আচ্ছা, নিচের কোনটির ক্লোরোপ্লাস্ট পেয়ালাকৃতির? এই যে স্ট্রাকচারাল যে একটা পার্থক্য, এটা মাথা রাখতে হবে, এটা ক্লামাইডোমোনাস। এবং সেটা মনে রাখবো কেমনে? তোমরা বইয়ের মধ্যে প্লাস্টিডের যেই গঠন, সেই গঠনের এমসিকিউটা আছে। সেই এমসিকিউর মধ্যে এইখানে এই জায়গাটার মধ্যে এটা যদি তোমরা পারো, দ্যাট উড বি মাচ মোর বেটার। এটা 5 স্টার আমি দিয়ে রাখছি, তুমি চাইলে এটা একটু দেখে রাখতে পারো। দেখো এই যে পেয়ালাকৃতি, পেয়ালাকৃতি না, এই যে ক্লামাইডোমোনাস। সর্পিলাকার স্পাইরোগাইরা, মাথায় রাখো। জালিকাকার হচ্ছে ওডোগোনিয়াম, তারকাকার হচ্ছে জিগনেমা, আর আংটি বা গার্ডাল আকৃতির হচ্ছে ইউলোথ্রিক্স। এটা একটু মুখস্থ করা লাগবে, তোমরা কিছু মনে করো না, আমরা মাফ করে দিও, এইটা একটু মুখস্থ করা লাগবেই। নিচের কোনটির এই যে দেখো সর্পিলাকার, একটু আগে আমি দেখাইলাম, এই যে সর্পিলাকার হচ্ছে স্পাইরোগেরা। স্পাইরোগেরা দেখতে কেমন? দেখবা যে এই যে এর স্ট্রাকচারের মধ্যে, হ্যাঁ, ওর প্লাস্টিকটা এইভাবে সর্পিলাকারে আছে, আর ওর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা স্পাইডারম্যানের মতো চারপাশে ছড়ায় থাকে। কি একটা বিউটিফুল একটা স্ট্রাকচার, তাই না? স্পাইরোগেরা এটা দেখতে কিরকম? সর্পিলাকার, স্পাইরাল, স্পাইরাল। কোন অঙ্গাণু থেকে অঙ্গাণু সৃষ্টি হয়েছে? অঙ্গাণু থেকে অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অঙ্গাণু সৃষ্টি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। নিচের কোনটি সার্বজনীন? একটু আমি লিখেছি সার্বজনীন অঙ্গাণু রাইবোজোম। সবার মধ্যে থাকবে, আদিকোষ, প্রকৃত কোষ, সব ক্ষেত্রে রাইবোজোম থাকবে। অনেকগুলো রাইবোজোম যখন একসাথে সৃষ্টি হয়ে একটা সংযুক্তি হয়, তখন তার নাম পলিরাইবোজোম। পলিরিজম বা মাইসিলি, মাইক্রোসিস্টিস এগুলো না, হ্যাঁ, এটা হচ্ছে পলিরাইবোজোম। তো এর পরেরটা হচ্ছে 80S রাইবোজোম। জীবনে কোনোদিন আদিকোষী জীবে পাওয়া যাবে না। 80S রাইবোজোম কখনোই আদিকোষী জীবে পাওয়া যাবে না, এটা প্রকৃত কোষে জীবে থাকবে। আণবিক ওজন ঠিক আছে, সাব ইউনিট দুইটা 60-40 সব ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার 2 ও 3। রাইট অ্যান্সার 2 ও 3। ইজি। কোনটি না থাকায় মানুষের নিউরন বিভাজিত হয় না? একদম ক্লাস 7-এর একটা বাচ্চাও জানবে যে সেন্ট্রিওল না থাকায় নিউক্লিয়াস বিভাজিত হয় না। বোর্ড কোয়েশ্চেন। শুক্রাণুর কত শতাংশ নিউক্লিয়াস দ্বারা? শুক্রাণু, তোমরা স্ট্রাকচারটা মনে আছে তো? শুক্রাণুর ক্ষেত্রে এই যে মাথা, এই যে মধ্যখণ্ড, এই যে লেজ, এর মধ্যেই তো মাইটোকন্ড্রিয়া থাকে। তো এর মধ্যে নিউক্লিয়াসটা অলমোস্ট 90% জায়গা জুড়ে থাকবে। আর একটা কোষে, সাধারণত একটা কোষে 10 থেকে 15% জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে, কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে 90% জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে। তাহলে একটা কোষে কত শতাংশ থাকে? 10 থেকে 15%। একদম নিউক্লিয়াসের আয়তনের মধ্যে আছে এটা, একটু দেখো, সব কমন পড়বে। নিউক্লিওলাসের প্রধান উপাদান, অবশ্যই নিউক্লিওলাসে প্রোটিন, ডিএনএ, আরএনএ সব থাকে। প্রোটিন, ডিএনএ, আরএনএ সব থাকে। মানবদেহের কোষে অটোজোমের সংখ্যা, একটা কোষে অটোজোমের সংখ্যা 44, একটা কোষে। আর বডিতে যতগুলা কোষ আছে তত ইন্টু 44। আর মানবদেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? স্ট্রেইট ফরওয়ার্ড এটা হচ্ছে 46টা, কারণ 2টা সেক্স ক্রোমোজোম আছে। ডিএনএ অণুর গঠনে পরপর একটি প্যাচ সম্পন্ন হইতে যে স্ট্রাকচারটা
তো একটা প্যাচ সম্পূর্ণ হইতে গেলে এখান থেকে এই পর্যন্ত চিন্তা করতে হবে। তাহলে এই ডিস্টেন্স অবশ্যই অবশ্যই 34 অ্যাংস্ট্রম হবে। 34 অ্যাংস্ট্রম একটা সম্পূর্ণ প্যাচ। আর ডাবল হেলিক্স মডেলে প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস, প্রতি প্যাচে হেলিক্স দুটির ব্যাস সব ক্ষেত্রে এটা কমন, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তো তোমরা এটা নিশ্চিতভাবে মাথায় রাখো, 20 অ্যাংস্ট্রম এইটার মানে হচ্ছে 20 ইন্টু 10⁻⁻10 মিটার, মানে 2 ইন্টু 10⁻⁻9 মিটার, তার মানে হচ্ছে 2 ন্যানোমিটার। তাহলে 20 অ্যাংস্ট্রম যে কথা, 2 ন্যানোমিটার একই কথা, কোনো সমস্যা নাই। ডিএনএর প্রতিটি মনোনিউক্লিওটাইডের দূরত্ব একটার সাথে আরেকটার ডিস্টেন্স, তার মানে এইটা যদি ডিএনএ হয়ে থাকে, এটা যদি ডিএনএ হয়ে থাকে, তো স্ট্রাকচারটা হবে এইরকম। হ্যাঁ, তাহলে তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এইটার সাথে এইটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। তাহলে এটা 3.4 অ্যাংস্ট্রম হবে। কোনটি কার্যকরী জিন নয়? সুপার ডুপার কোয়েশ্চেন, সুপার ডুপার কোয়েশ্চেন। তুমি বোঝো এই কোয়েশ্চেনটাতে এটা স্টার্ট হয়েছে AUG দিয়ে, AUG দিয়ে, AUG দিয়ে, AUG দিয়ে, হুইচ ইজ ওকে, কিন্তু শেষ হয় নাই কোনটা দিয়ে? স্টপ কোডন দিয়ে শেষ হয় নাই। তাহলে UAG, UAA, UGA তিনটাই স্টপ কোডন, কিন্তু এই UUA ইজ নট দ্য স্টপ কোডন, হেন্স ইট ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কার্যকরী জিন নয়, কারণ স্টার্ট আর স্টপ কোডন দিয়ে শেষ হয় নাই। নিউক্লিওসাইডে নাইট্রোজেন বেস সুগারের সাথে যুক্ত হয় কি বন্ধনের মাধ্যমে? এটা COC বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে যে শ্রেণীর কক্ষে ক্লাসে একটা নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করেছিলেন যাতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। আমি নিশ্চিত যে আমি এই প্রশ্নটা দেখে বুঝে ফেলছি যে উনি ডিএনএ নিয়েই কথা বলছেন। সিম্পল। উদ্দীপকে কোন নিউক্লিক অ্যাসিডের কথা বলা হয়েছে? এভরিবডি নোস, এটা ডিএনএ, সবাই জানে। তা যদি ডিএনএ হয় তাহলে এটা কি এই যে এরকম দীর্ঘ এবং নলাকার? না তো, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন বংশতত্ত্ব, তা ঠিক আছে। নলাকার আবার কি? নলাকার এটা তো ডাবল হেলিক্স, এটা ঘুরানো সিঁড়ির মতো হবে। সো দিস অপশনস ইজ নট রাইট। তাহলে এখানে রাইট অ্যান্সার 2 আর 3 হবে। এরকম প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, সব সহজ, কোনো কঠিন না। ডিএনএ লিপোরের ক্ষেত্রে প্রযোজ্য। ডিএনএ কোষ বিভাজন ইন্টারফেজ দশায় শুরু হয়, ট্রু। এটা ট্রু? না না না, এটা এস দশায় শুরু হয়। ইন্টারফেজ দশায়, ইন্টারফেজ দশায়, হ্যাঁ চলবে, এটা এস দশায়, মানে এস দশায় অ্যাকচুয়ালি কোষ চক্রে এস দশায়, ট্রু। ডিএনএ পলিমারেজ এনজাইম প্রয়োজন, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি অনুলিপন ঘটে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। কারণ কোষ বিভাজনের, সেল ডিভিশনের দুইটা ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা হচ্ছে এম ফেজ। এম ফেজ হচ্ছে মাইটোটিক ফেজ। সো সেটা অফকোর্স ইন্টারফেজ দশায় হবে। রাইট অ্যান্সার 1 2 3 হবে। কোনটিকে জীবনের ভাষা বলা হয়? অবশ্যই প্রোটিন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। একটি ক্ষুদ্রতম জিনে কয়টি নিউক্লিওটাইড থাকে? অ্যারাউন্ড রেকর্ড করা হয়েছে 51টা। হ্যাঁ, নিউক্লিওটাইড রেকর্ড করা হয়েছে 51টাই হওয়ার কথা। 51টা না 75টা ক্ষুদ্রতম জিনে। দেখি, শব্দগত বিষয় তো আমার একটু মিস্টেক হইতে পারে, আমি একটু চেক করে নিই, ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। হ্যাঁ, 75 হবে ক্ষুদ্রতম জিনে। এটা দেখি,
75টি নিউক্লিওটাইড, ঠিকই আছে। এই পর্যন্ত 75টি ট্রু। দেখছো আমার একটা হয়তো কনফিউশন, বৃহত্তম জিনে সম্ভবত 40,000, এটা 51টা হবে না, 51টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ইনসুলিনে, 51টা আসলে এখানে চলে গেছে আমার মাথায়। হ্যাঁ আচ্ছা, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ভাই কণা, কণা ওকে, কার্যাবলীর একক মিউটেশন, সালোক সংশ্লেষণের একক না তোরে বাবা, সালোক সংশ্লেষণের একক না, সালোক সংশ্লেষণের একক হবে ফটোসিনথেটিক ইউনিট, তাই না, যেটাকে আগে কোয়ান্টোসোম বলা হইতো। তাহলে এটা 1 আর 2 হবে, 1 আর 2 হবে। ইউ 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 এই কোডন দিয়ে ফিনাইল অ্যালানিন বোঝানো হয়, তাই না? ট্রিপল ইউ দিয়ে ফিনাইল অ্যালানিন হবে না? আরেকটু চেক করে নেই। আরে আমার তো চেক করার সুযোগ আছে, তোমরা পরীক্ষার হলে চেক করবে কেন? ট্রিপল ইউ দিয়ে তো এটাই হওয়ার কথা। হ্যাঁ, এই যে ফিনাইল অ্যালানিন, ভুল বলি না, প্রথমে ফিনাইল অ্যালানিন মনে পড়ছে। তাহলে ইউ হচ্ছে ফিনাইল অ্যালানিন, সমস্যা নাই, ঠিক আছে, কমন পড়ছে। আর 6টা জেনেটিক কোড, এটা 6টা জেনেটিক কোডন অ্যামাইনো অ্যাসিডকে কোন নির্দেশ, লিউসিন, লিউসিন, এটা 6টা অ্যামাইনো, হ্যাঁ 6টা কোড লিউসিন, এটা লিউসিন হবে। এই যে একটা লিউসিন, এই যে 4টা, তার মানে এখানে 4টা কোড, এখানে 2টা কোড, এই 2টা কোড দিয়ে লিউসিন বোঝায়, তার মানে 6টা কোড দিয়ে লিউসিনটাই বোঝাবে। ইয়েস। আচ্ছা, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের 3টে বেস মিলে ট্রিপলেট তৈরি করে। উল্লিখিত ট্রিপলেট বেস কোড কি তৈরি করে? এটা নিউক্লিক অ্যাসিড তৈরি করে, এটা ট্রিপলেট কোড, এটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, কারণ অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন হবে, তাই না? অ্যামিনো অ্যাসিডের পলিমারই তো প্রোটিন। আচ্ছা ঠিক আছে, উক্ত অ্যাসিডটির মানে ডিএনএর প্রুফ রিডিং হলো ডিএনএর নিজস্ব ভুল নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঠিক আছে, একাধিক নিউক্লিওটাইডের সংযোগ ব্যবস্থা না, একাধিক নিউক্লিওটাইডের সংযোগ ব্যবস্থা ও করবে না, ওটা লাইগেজ এনজাইম করে। এখানে রাইট অ্যান্সার 1 আর 2 হবে, নিজস্ব ভুল নিয়ন্ত্রণ ব্যবস্থা নিজেরাই করবে। আর বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত পিতামাতার সন্তান, এটা ক্রোমোজোমের কথা বলছে। মেন্ডেল সর্বপ্রথম কর্ণের সম্পর্কে ধারণা দেন, এটা অ্যাকচুয়ালি জিন, যদিও মেন্ডেল জিন নিয়ে কথা বলে না, মেন্ডেল ফ্যাক্টর নিয়ে কথা বলছে। তো এটা কোথায় পাওয়া যায়? এটা ক্রোমোজোমে পাওয়া যায়। একদম সহজ প্রশ্ন, এগুলো আসলে একেবারে ইজি, পরীক্ষায় যেগুলো আসবে এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই 90টা প্রশ্ন যেটা আমি এখানে সলভ করলাম, এগুলা পড়লে একটা স্টুডেন্ট তার পরীক্ষায় কমন পড়বে। কারণ পরীক্ষায় কমন ফালানোটাই কিন্তু আমাদের একমাত্র টার্গেট না। গত 2 ঘন্টা যাবত আমি তোমাদেরকে এই এমসিকিউর সাথে সাথে যে ব্যাখ্যাগুলো দিছি, তোমাদের কেমন লাগলো, বা এই শেষ মুহূর্তে এইচএসসি 26 এবং 27কে একসাথে করে আমি যে নিয়ে আসলাম এই জায়গাটায়, তোমরা আমাকে জানাইও যে আমি অনেক ডিটেইল যেতে চাই নাই, আবার আমি স্পিডও দেই নাই, একটা মিডিয়াম রেঞ্জে ছিলাম। তো এই লাস্ট কোয়েশ্চেনটা দেখো চিন্তা করে, যে আমাদের 90 নাম্বার কোয়েশ্চেন, এই 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 90 নাম্বার কোয়েশ্চেনে আমরা একটু থ্যাংক ইউ দেওয়ার আগে, যে এই কণাটি জীবের, আমি জিনের কথা বলতেছি, সকল কার্যাবলীর একক, মিউটেশনের একক, রিকম্বিনেশনের সব কিছুর একক, কারণ ওই হচ্ছে আমাদের লাইফের এক্সপ্রেশনস গুলাকে এক্সপ্রেস করবে। তার মানে রাইট অপশন 1, 2 ও 3। সো আমি ওভারঅল যতটুকু আলাপ করেছি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে, এটা প্রথম চ্যাপ্টারের ব্যাখ্যা দিয়েছি আমি অলরেডি, আমার সকল কন্টেন্ট সাজানো শেষ। আমি তোমাদেরকে 24টা চ্যাপ্টারের 1 শট এমসিকিউ দিব, যদিও মার্কেটে এই শব্দটা প্রচলিত, বাট আসলে এই 90টা এমসিকিউ দিয়ে ফুল চ্যাপ্টার কভার হয় নাই। চাইলে এই চ্যাপ্টারের উপরে 1000টা এমসিকিউ সলভ করানো যাবে, বাট দ্যাটস নট দ্য প্রসেস অফ এডুকেশন, ইউ উইল সলভ ইট। আমি কয়েকটা দেখাইলাম, 90টার মতো দেখাইলাম, তোমরা দেখে পড়ে আমাকে জানাইও। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারিং মাই ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।